কুয়াশা এবিসি রেডিও 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছি শারমিন। প্রতিবারের মতন আজও দুটো গল্প রয়েছে। প্রথম গল্পের নাম ঠিক 10টায় ট্রেন এসেছিল, অনিশ দেবের লেখা, পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পটির প্রথম পর্ব এখন শুনি, তারপরে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা। ABC Radio 89.2 FM কুয়াশা ঘটনাটা আমি ভুলতে পারি না, বোধ হয় ভোলা যায় না বলেই আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে, সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনের নাম সাতবহিনী। জীবনে কখনো তার নামও শুনিনি, তবে তাতে কোনো অসুবিধে নেই। সেলসের লাইনে কাজ করি, নাম না জানা জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশা, মাছি, পোকামাকড় এগুলো তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো, ভেতরে যত রাজ্যের ইলেকট্রিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আলট্রাসনিক গতিতে, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশা, মাছি, পোকামাকড় সেই শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝি না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো, বারডিহি আর ডেহরি অঞ্চল। এই বেলটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ, তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গোমো জংশন, সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা 9:30 নাগাদ পৌঁছে গেছি বারডিহিতে। বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, কে জানে, কপালটাই বোধ হয় খারাপ ছিল। তাই দিন 3 পরেই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহরি অনসন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছাবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল আমার। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরুতে না পেরুতেই বাইরেটা অন্ধকার হয়ে এলো। মাঠঘাট, গমের ক্ষেত, যা কিছু দেখছিলাম সব মুছে গেল। গারোয়া রোড জংশন পেরুতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎই কোমরে আটা পেজারটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ সেরে তারপর যেন আমি ডেহরি অনসন রওনা হই। ইলেকট্রনিক্স ক্রমেই যে বিরক্তিকর হয়ে উঠছে, পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধ্যে প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমবো তার উপায় নেই, কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য লোভও উকি দিয়েছিল আমার মনে। কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সেই হদিসও পাওয়া গেল পেচারে। এখন শুধু ট্রেন থেকে নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে বাড়তিনিক ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবহিনীতে। 7 বোনের কোনো কাহিনী থেকে স্টেশনে নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দায়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল।
ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবাহিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল আমার। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল যে ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় অন্ধকার, তার ফাঁক ফোকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড় হবে। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের উপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাতে পায়ের জোড়াগুলো প্রায় অকেজো হওয়ার জোগাড়। গায়ের জোরে নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিং আর হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এমন সময় গাঢ় অন্ধকারে আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কবন্ধের মতো। তবে মাথার কাছটায় সামান্য একটু ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটি? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় কবন্ধ প্রশ্ন করল। আমি কোন রকমে তাকে বোঝালাম যে আমি বারডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7টার আগে কোনো ট্রেন নেই, কারণ ডেহেরিয়ানসন অথবা বারডিহি প্যাসেঞ্জার ওই সময় সাতবাহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, কই বাত নেহি, রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। আমার কবন্ধ চেহারার শুভাকাঙ্ক্ষী তখন জড়ানো গলায় দেশওয়ালি গান গাইছে। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র তেমনই বিচিত্র ঘরের তিনজন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভিতর ঢুকেই আমার মনে হলো ঠান্ডাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আজও মনে পড়ে ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়েছিলাম, কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটাকে চট করে সামলে নিলাম। তারপর ঘরে হাজির তিনজন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্তরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের উপর দিকটায় থাকায় ঘরের মেঝেতে আর দেয়ালে ফ্যানটার বিচিত্র ছায়া পড়ছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের উপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাঁ দিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার। তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরে টক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এই পাশে আরো দুটো চেয়ার, কাঠ পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপে মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিনপিন করে শব্দ হচ্ছে। ঘরের তিনজন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো, আরে সাব আইয়ে, বেফিকর রহিয়ে।
ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে, দিনে না হোক অন্তত রাতের বেলায়। নইলে আমাকে দেখা মাত্র ট্রেন সময় মতো এসে যাবে এ কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হয়েছিলাম। ঠিক তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি ভূতের উপরে আমার বিন্দু মাত্র আস্থা নেই, আর এই তিনজনকে দেখে মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ তিনজনের পোশাক আশাক একেবারে তিন রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই তিনজনের শিক্ষা দীক্ষা রুচি সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা তিনজন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথমজন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন, অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের উপর ঘন নীল রঙের প্রিন্ট কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে পড়েছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দোমড়ানো কোচকানো একটা রুমাল, আর দু আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ পড়েছে। ঠোঁটের উপরে কাঁচা পাকা ঝাঁটা গোফ, ভুরুজোড়া প্রায় গোফেরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটের রুমাল দিয়ে নাকটিকে বাগিয়ে ধরে কোষে ঝাড়া দিলেন দুবার। রুমাল পকেটে রেখে সিগারেট দুটো টান দিয়ে একটু সামলে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, बैठिए, इस चेयर पे बैठिए। হাতুলে কম্বল ঝোলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না, এ কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি দুজন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে দুজন, বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পরিচিত মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলি কামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। দু আঙ্গুলে টিপে ধরা একটা বিড়ির শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু তৃতীয় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোফ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের থ্রি পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেসের চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো দুটো পাথরের আংটি, আর কপালের বাদিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার উপর এই অদ্ভুত ঘরে এই তিনজন মানুষের জোট আমাকে অবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি, রাতটা চারজনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালাম। সিগারেটে সুখ টান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলেই তো মনে হচ্ছে। আশ্চর্য, কি করে বুঝলেন উনি আমি সেলসম্যান? এই 5 বছর সেলসের চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা অ্যাস্ট্রেতে গুছিয়ে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই, প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম যাকে আমার যন্ত্রের গুণাগুণ জাহির করেই ঘন্টা 2-3 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁদিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। হেসে বললেন, আমিও একসময় এ লাইনে ছিলাম, সোলার ল্যান্টার্ন মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন।
ঘটাংঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপরে বিশাল পাথরটা দুলে উঠল এপাশ ওপাশ। তার ব্লেডের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহুদূর থেকে ভেসে এলো, আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি, কোন স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গে বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কে আবার? জগমোহন। গোফের ফাঁকে সামান্য হেসে বললেন মাস্টারজি, আবার পোর্টার। ভদ্রলোকের দেখি আশ্চর্য ক্ষমতা। না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্ধ। আর এখন আমার ডান দিকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আজ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ঝেড়ে বললেন, এ হলো রামাইয়া, গ্যাংম্যান। মানে একসময় গ্যাংম্যান ছিল, বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝোপড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে, এই আর কি। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে লাগলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম। শুধু রামাইয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল ঘিরে মশার দল পিনপিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এর মধ্যে ঘড়ি অ্যাকশন, আপনার ট্রেন তো সেই সকালবেলা। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন সে কথা শুনে। বললেন, এর মধ্যেই বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কি কেউ রয়েছেন? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাও ট্রেন? একটা শীতের ঢেউ পা খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সবকিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোন রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো, তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একই সঙ্গে বলে উঠলেন, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠছে পেজারে। বহুবার চেষ্টা করেও এই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতে ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি গলা খাকারি দিয়ে বললেন, ইলেকট্রিক যন্ত্রপাতি কখন যে কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া একসি বিড়ালা জানে কই, ভক্তকে পাছে লাগে সম্মুখ ভাগে সই। মানে মায়া আর ছায়া একই। শেষটা উনি বিড়বিড় করে কি যেন বললেন, কিছু বুঝতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বোটকা গন্ধটা আমার নাকে এসে ঝাপটা মারল। আমার গা গুলি উঠল। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন, ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, মশার চেয়ে বিরক্তি করার কিছু নেই। গায়ে কামড় না বসিয়েও যদি চারপাশে ওড়ে তবুও বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে ফেলতে পারেন। তাছাড়া কোম্পানির প্রচার তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজি টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে 7 কাহন বক্তৃতা শুরু করলাম।
মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশন দেখতে পাবেন। এই ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে কয়েকবার নাক চাটলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হবে না, তবু আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টে মেইন স্কারের প্লাগটা গুঁজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএস এর সুইচ অন করে দিলাম। বিপর্যয়টা শুরু হলো সঙ্গে সঙ্গে। আলট্রাসনিকের প্রকোপে পিনপিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষও অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। দোকানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, বন্ধ কিজিয়ে, ও শয়তান মশিন কো বন্ধ কিজিয়ে। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। দোকানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে কি সব বলছিলেন। রামাইয়া পাগলা কুকুরের মতো দাপাদাপি করে ঘরময় দৌড়তে শুরু করে দিয়েছে, মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোন রকমে কাটিয়ে উঠে আমি চট করে আইএস এর সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটাতে তো কোনো গোলমাল নেই যাতে আলট্রাসনিকে মানুষের কোনো অসুবিধা হবে। তাছাড়া আমার তো কিছু হয়নি। তাহলে এই 3 জন মানুষ এমন অদ্ভুত আচরণ করলো কেন? মাস্টারজি আবার নিজে চেয়ারে বসে পড়েছেন, মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে কোন রকমে যেন ধুকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটার দিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বহুদূর থেকে কোন ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্ত চিৎকারের মতো শোনালো, আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে, চাপা গলায় বলল, ট্রেন আসছে, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোন রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি বিন্দু মাত্র কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে, অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরো ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মটকে দেওয়া মুরগির মতো শোনালো, আর পাঁচকাঠি ভাঙার মতো মর্মর শব্দ হয়ে ওর পেটের উপর আড়াআড়ি তৈরি হয়ে গেল বিভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল, প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থায়ও এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিত ভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টা দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়েছিল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। এই অবস্থাতেও মাস্টারজির কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ছাড়লেন। সিলিং পাখাটা এখন আরো জোরে দুলছে, ওটার ব্লেডের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের 4 জনের গায়ে। মাস্টারজি চলুন, আমাদের আর সময় নেই। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে। তারপর আমার বিহব্বল চোখের সামনে 3-3টে রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম।
আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটাও, সেখানে নানা জায়গায় রক্তের ছিটা, আর প্রশান্ত ভঙ্গিতে দু চোখ বোঝা। মাস্টারজির ঠোঁট নড়ে উঠল। মায়া ছায়া দেখছি বিড়লা জানে বই। ওরা তিনজন প্ল্যাটফর্মের উপর দিয়ে তীরের মতো ছুটে গেলেন রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আর্তচিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। আর একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে চলে পড়ে গিয়েছিলাম। পরদিন বারডিহি ট্রেনে যখন উঠলাম তখনও পুরোপুরি সুস্থ হইনি। পোর্টার জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টায় ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাওয়ার পর কোনো কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ওই ভাঙাচোরা ঘরটায়। তারপরে এসে একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুরে এক্সপ্রেস ট্রেনের তলায়। এইসব জগমোহনের গা শোয়া হয়ে গেছে। তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে। কুয়াশা কুয়াশা। এতক্ষণ ধরে শুনছিলেন গল্প ঠিক 10টায় ট্রেন এসেছিল, অনিশ দেবের লেখা, আর পড়ে শুনিয়েছে সেতু। আর সময় হয়ে গেছে আমাদের এখন দ্বিতীয় গল্পে যাবার। আর দ্বিতীয় গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের দ্বিতীয় গল্পটি বা দ্বিতীয় কাহিনীটি যিনি রচনা করেছেন তার নাম রচনা করেছেন ফাতেমা কায়েমি। আর এখন শুনবেন এই কাহিনীর প্রথম অংশ। তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র ধ্রুব দেওয়ান, নামকরা একজন ডিটেকটিভ। তাকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। অনেক বড় বড় কেসের সমাধান তিনি নিজে হাতে করেছেন। পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথেও তার বেশ ভালো সম্পর্ক। প্রায় অনেকদিন ধরে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করার কাজকে নিজের পেশা করে নিয়েছেন তিনি। আজ পর্যন্ত ব্যর্থতার মুখ দেখতে হয়নি তাকে। তবে এইবারের কেস কি সমাধান করতে পারবেন তিনি? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে চলে যায় আমাদের আজকের প্রশ্ন। ইন্সপেক্টর জহির এবং ডিটেকটিভ ধ্রুব দেওয়ান খুব স্থির চোখে তাকিয়ে আছেন বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমেদের নিথর দেহের দিকে। প্রায় ঘন্টাখানেক আগে নিজ বাসায় খুন হয়েছেন তিনি। খুব অবাক করার বিষয় হলো তার বাসায় কেউ নেই। লাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ইন্সপেক্টর জহিরের দিকে তাকালেন ডিটেকটিভ ধ্রুব। কোনো ক্লু পেয়েছেন কি? ওনার পকেটে 2 জনের নাম আর 2টি বাসার ঠিকানা পাওয়া গেছে, এছাড়া আর কিছুই পাওয়া যায়নি। লাশের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, খুব ভারী কোনো জিনিস দিয়ে। আচ্ছা, গুলজার আহমেদের কি কেউ নেই? যতদূর খবর পেয়েছি তাতে তার একটি মেয়ে আছে, আর মেয়েকে দেখাশোনার জন্য একটা মহিলা থাকেন। গুলজার আহমেদ খুন হওয়ার পর তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আরে কি সমস্যা? আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না কেন? বলছি তো এটা আমার বাড়ি, আমাকে যেতে দিন। নিচে কোনো সমস্যা হয়েছে মনে হয়। চলুন তো গিয়ে দেখি। এই, কি সমস্যা এখানে? দেখুন না, বলছি এটা আমার বাড়ি, কিন্তু ওরা আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না। ওয়েট, আপনারা কারা? আমার বাসায় এত পুলিশ কেন? হ্যাঁ, কার কি হয়েছে? আচ্ছা, আপনি ভিতরে আসুন, তারপর বলছি। বাপি ফেরেনি? মিস নোরা কোথায়? মিস নোরা, মিস নোরা, আপনি কোথায়? আপনার বাবা খুন হয়েছে। কি বললেন আপনি? কি বলেন? হ্যাঁ, কি এগুলো? কি উল্টাপাল্টা কথা বলেন? বাপি, আমার বাপি বেঁচে নেই? হ্যাঁ, কোথায় বাপি? হ্যাঁ, কোথায় বাপি? খবর নিয়ে যা জেনেছি এখন তো দেখছি পুরোটাই ভুল।
গুলজার আহমেদের মেয়ে রিমঝিম নাকি খুবই ভালো আর শান্ত স্বভাবের। এখন তো দেখছি আমরা যা ভাবি তা সব সময় ঠিক হয় না। যাই হোক, উপরে চলুন। বাপি, বাপি, আমার বাপি কথা বলছে না কেন? কেন বাপি কথা বলছে না? বাপি, ও বাপি, বাপি। লাশটা নিয়ে গাড়িতে রাখো, আমি আসছি। না, না, আমার বাপিকে কোথাও নিয়ে যেতে দেবো না আমি, কোথাও না। দাঁড়িয়ে না থেকে লাশটা নিয়ে যাও। বাপি, গুলজার আহমেদের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে আবার থানায় ফিরে এলেন ইন্সপেক্টর জহির এবং ডিটেকটিভ ধ্রুব দেওয়ান। গুলজার আহমেদের মেয়ে রিমঝিমকে সেদিনের মতো জিজ্ঞাসাবাদ করা হলো না। আপাতত রিমঝিমের নিরাপত্তার জন্য গুলজার আহমেদের বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গুলজার আহমেদের বাসার আরেকজন সদস্য অর্থাৎ মিস নোরার এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরদিন সকাল 9টার দিকে ইন্সপেক্টর জহিরের ফোন পেয়ে ডিটেকটিভ ধ্রুব চলে আসেন গুলজার আহমেদের বাসায়। মিস নোরাকে খুঁজে পাওয়া গেছে। গুলজার আহমেদের বাসার বিশাল ড্রয়িং রুমের একটা সোফায় বসে আছেন মিস নোরা। দেখে বোঝা কঠিন যে তিনি বাঙালি। পরনে শার্ট প্যান্ট, বয়কাট চুল আর চোখে রিমলেস চশমা। খুব গম্ভীর মুখে তিনি বসে আছেন। আপনার নাম? আপনার তো জানার কথা। আশা করি আপনি আমার নাম জানেন। আমি আপনার নাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি নোরা, নোরা আইজেক গোমেজ। গুলজার আহমেদের কি হন? ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি ওনার মেয়েকে মানুষ করছি। কতদিন ধরে আছেন এই বাসায়? প্রায় 10 বছর। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার নেই, আমি বিয়ে করিনি। কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার মিস্টার ধ্রুব। রিমঝিম কেমন মেয়ে? মানে আপনি তো ওকে মানুষ করছেন। রিমঝিম যথেষ্ট ভালো একটা মেয়ে, ওকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। কাল রাতে আপনি কোথায় ছিলেন মিস নোরা? ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেগুলো করতে বাইরে গিয়েছিলাম। রাতে ফেরেননি কেন? আমি গাড়িতে ছিলাম, ঢাকা টু চিটাগং হাইওয়েতে। কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি ওই সময় ঢাকা টু চিটাগং হাইওয়েতে ছিলেন? পুলিশ আমাকে বাস স্টপ থেকে ধরেছে। আপনার সাথে আপাতত আমার কথা শেষ, দরকার হলে পরে আবার ডাকবো। আর হ্যাঁ, আপাতত এই কেসটা যতদিন না সমাধান হচ্ছে ততদিন আপনার ঢাকা টু চিটাগং হাইওয়েতে যত ব্যক্তিগত কাজ আছে তা করতে যাবেন না, হলে আপনি বিপদে পড়বেন। রিমঝিমকে ডেকে দিন। আসবো? আমি আসলে গতকালের ব্যবহারের জন্য লজ্জিত। আমার মনে হয় এখন আপনার বাবার খুনি খুঁজে বের করাই আমাদের আসল কাজ। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার ড্রিঙ্ক করার অভ্যেস কবে থেকে? আচ্ছা, মিস নোরাকে আপনার কেমন লাগে? অনেক ফ্রেন্ডলি। প্রায় 10 বছর আগে যখন মাম্মা মারা যায় তখন থেকেই আমার সাথে নোরা। কালকে আপনি বাসা থেকে বের হয়েছেন কখন? বিকালে। বাপি তখন বাসায় ছিল না। মিস নোরা ছিলেন তখন? না, মিস নোরা আমাকে কল দিয়ে বলে ও রাতে বাসায় ফিরতে পারবে না। আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে আপনার বাবাকে মেরে ফেলতে পারে এমন? না, বাবার কোনো শত্রু ছিল বলে আমি জানতামই না। আচ্ছা, আপনার বাবা মার পরিবারের কেউ আসেনি আজ? না, তাদের সাথে যোগাযোগ নেই। আমার বাপি মাম্মার বিয়েটা পালিয়ে হয়েছে, কেউ মেনে নেয়নি। তারপর থেকে ওনাদের সাথে যোগাযোগ নেই। আমি কাউকেই চিনি না। আচ্ছা, আপনি সোহান আর আফতাব নামের কাউকে চেনেন? আপনার বাবার কোনো পরিচিত কেউ কি? না তো, আমি এ নাম আজকে প্রথম আপনার মুখে শুনলাম। আচ্ছা, আপনার বাবার সাথে শেষ কখন আপনার দেখা হয়? গত পরশু রাতে আমি আর বাবা মিলে কুমিল্লার রসমালাই খেয়েছি। অনেক গরম পড়েছিল সেদিন। দিনে বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও অনেক বেশি গরম ছিল সেদিন। ও, আর আপনার বাবার শারীরিক কোনো সমস্যা কি ছিল? জি,
বাবার হার্টের প্রবলেম ছিল। ডাক্তার দেখাতেন না? জি, নিয়মিত ডাক্তার দেখাতেন। রিমঝিমের সাথে কথা বলতে বলতে একটা জিনিস খুব চোখে পড়ল ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের। বাবার খুন তেমন কোনো প্রভাব ফেলেনি রিমঝিমের মধ্যে। খুব স্বাভাবিকভাবে কথার উত্তর দিয়ে যাচ্ছে রিমঝিম। ওকে খুনি হিসেবে ভাবতে চাইছে না ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের মস্তিষ্ক, কিন্তু এদিকে মিস নোরার আচরণও সুবিধার না। রিমঝিমের সাথে কথা বলতে বলতে হঠাৎ, না না, এটা হতে পারে না, না না, না। মিস নোরার গলা না? চলুন তো গিয়ে দেখি। নোরা, কি হয়েছে? আর ইউ ওকে? কি হয়েছে আমাকে বলো প্লিজ। আমি একটু একা থাকতে চাই মিস্টার দেওয়ান, আমাকে একটু একা থাকতে দিন। আমি এখন কিছু বলতে পারবো না আপনাকে। ওকে ওকে, আমি পরে কথা বলবো আপনার সাথে। ইন্সপেক্টর জহির কোথায়? উনি উনি গুলজার সাহেবের রুমে আছেন। ধন্যবাদ। নোরা, উনি চলে গেছেন। আমাকে বলো না কি হয়েছে প্লিজ নোরা, প্লিজ নোরা। প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না, প্লিজ। ডিটেকটিভ ধ্রুব রুম থেকে বের হয়ে যাওয়ার পরে রিমঝিমও বের হয়ে যায় মিস নোরার রুম থেকে। কিছুতেই কিছু বলছেন না মিস নোরা। এদিকে ডিটেকটিভ ধ্রুব ইন্সপেক্টর জহিরকে আগে থেকে গুলজার আহমেদের রুম থেকে কিছু জিনিস নেওয়ার কথা বলে দিয়েছে। কালকে গুলজার আহমেদের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এই কেসের মধ্যে গতি আসবে। এইসব ভাবতে ভাবতেই গুলজার আহমেদের রুমে ঢোকেন ডিটেকটিভ ধ্রুব দেয়া। সব নেওয়া শেষ? হ্যাঁ, তবে একটা জিনিস বুঝলাম না। এখানে বুঝতে হবে না, কাল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে থানায় সব বুঝতে পারবেন। গুলজার আহমেদের মাসিক খরচ অনেক ছিল, এত টাকা যে মানুষ কি করতে ভাঙতে পারে। ব্যাংকে খবর নিয়েছেন? আরেকটা বিষয়, সোহান আর আফতাবের খোঁজ পেয়েছেন? ওদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। কি করেন তারা? মানে পয়সাওয়ালা লোক? হ্যাঁ, অনেক। আচ্ছা, এই আলমারিটা দেখা হয়েছে? গুলজার আহমেদের পাঞ্জাবি আছে এতে, আর কিছুই পাইনি। আর হ্যাঁ, ব্যবহার করা কাপড় আর সব রিপোর্ট। রিসেন্টলি কিছু টেস্ট করিয়েছিলেন তিনি, সেই রিপোর্টগুলিও লাগবে। সবই নেওয়া হয়েছে। আর এই বাসা আপাতত পুলিশি পাহারায় রাখা হবে, উপর থেকে এমনই নির্দেশ আছে। আচ্ছা, আপাতত এখানকার কাজ শেষ আমাদের। চলুন ফেরা যাক। এখন আগে থানায় গিয়ে সোহান আর আফতাবের পেট থেকে কিছু বের হয় কিনা দেখি। বাকি কাজ কাল পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে। গুলজার আহমেদের বাসা থেকে বেরিয়ে সোজা থানায় চলে গেলেন ইন্সপেক্টর জহির এবং ডিটেকটিভ ধ্রুব দেওয়ান। থানায় ধরে আনা হয়েছে সোহান আর আফতাব নামের সেই দুইজনকে, যাদের নাম ঠিকানা পাওয়া গেছে গুলজার আহমেদের ডেড বাড়ি থেকে। প্রায় 25 মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলেন ডিটেকটিভ ধ্রুব আর ইন্সপেক্টর জহির। কিন্তু থানায় পৌঁছে যা দেখলেন তাতে ডিটেকটিভ ধ্রুব আর ইন্সপেক্টর জহিরের মাথা এক মুহূর্তে গরম হয়ে গেল। ইন্সপেক্টর জহিরের রুমে দুইজন লোক বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা বেশ ধনী পরিবারের ছেলে। দুজনের বয়সী 25 থেকে 28-এর মধ্যে। তার মধ্যে একজন সিগারেট টেনেই চলেছে। শুধু তাই নয়, এক পা টেবিলের উপর। লোকটা সামনে গিয়ে দাঁড়ালেন ডিটেকটিভ ধ্রুব দেয়া। পাটা নিচে নামান। এই যে মিস্টার, আপনি কে? হ্যাঁ, এটা আপনার বাসার বেডরুম না, নামান। এত রেগে যাওয়ার কি হলো? হ্যাঁ, যত সব। তা ধরে এনেছেন কেন? হ্যাঁ, জানেন তো আমি কে? আমি সোহান। সোহান আমি। আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানার জন্যই তো এখানে এনেছি। ইন্সপেক্টর জহির, তাহলে আমাদের কাজ আমরা শুরু করি।
একটু ফোনটা ধরে নি। হ্যালো, জি স্যার। ওকে স্যার, কিন্তু আচ্ছা আচ্ছা স্যার, আমি ওনাকে এখনই ছেড়ে দিচ্ছি স্যার। কে এবার বুঝলেন আমি কে? আসি তাহলে। ওনাকে ছেড়ে দিতে বলা হয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থাকবেন। উপরমহল থেকে ফোন আসার পরপরই ছেড়ে দিতে হলো সোহানকে। সোহানের বড় ভাই অনেক বড় ব্যবসায়ী, তাই এইভাবে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিতে হলো সোহানকে। তবে ডিটেকটিভ ধ্রুব এত সহজে ছাড়েন না কাউকেই। যেভাবেই হোক সত্য তিনি বের করবেনই। এদিকে সোহান চলে গেলেও চুপচাপ বসে আছে আফতাব। খুব ধীরে ধীরে আফতাবের সামনে এসে দাঁড়ালেন ডিটেকটিভ ধ্রুব। সামনের একটা চেয়ারে বসলেন আর আরেকটা চেয়ারে বসলেন ইন্সপেক্টর জহির। আপনি আফতাব? হ্যাঁ, আমি আসলে। আপনি মিস্টার আহমেদকে চিনতেন? হ্যাঁ। কিভাবে পরিচয়? একটা জুয়ার আসরে। ওনার বাসায় গিয়েছেন কখনো? অনেকবার, সপ্তাহে 3 দিন করে। গিয়ে কি করতেন? জুয়া খেলতাম আর নেশা পানি কিছু। কি কি নেশা পানি করতেন? না না, আমি শুধু একটু চুরুট খেতাম। আর সোহান মদ খেত, সাথে জুয়া খেলা তো ছিলই। আচ্ছা, ওনার মেয়েকে কখনো মদ খেতে দেখেছেন? মেয়ে? কার মেয়ে? ওনার বাসায় তো ওনার কোনো মেয়ে দেখিনি। দেখুন, চালাকি করবেন না। বিশ্বাস করুন ধ্রুব সাহেব, আমি ওনার কোনো মেয়ে আছে কিনা তাই জানতাম না, কিন্তু কিছুদিন একটা মহিলাকে দেখেছি। দেখতে কেমন? ভালো, অনেক ভালো। শাড়ি পরতেন, তবে দেখে বোঝা যেত তিনি শাড়িতে অভ্যস্ত নন। আচ্ছা, মিস্টার আহমেদ কেমন মানুষ ছিলেন? বদমাস, জালিয়াত, জোচ্চোর, ঠক। মরেছে বেঁচেছি না মানে। আপনি সত্যি বললে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আমি যা বলেছি তা আপনি বুঝতে পেরেছেন। আমার অনেক অনেক টাকা উনি খেয়েছেন। আমাদের ফ্যামিলিতে সব জানিয়ে দেবে এই ভয়ে আমরা চুপ করেছিলাম, কিন্তু শেষের দিন আর টিকতে না পেরে ওনাকে খুন করে ফেললেন কি, তাই তো? না না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। ওনাকে মারবো এমন প্ল্যান ছিল আমাদের। আমরা সে অনুযায়ী ওনাকে ওনার শফিপুরের বাসা থেকে ফলো করা শুরু করি। দাঁড়ান দাঁড়ান, একটু বুঝতে দেন আমাদের। মিস্টার আহমেদের শফিপুরে কোনো বাড়ি আছে? না, আমি নিজে খোঁজ নিয়েছি। ওনার শফিপুরে কোনো সম্পত্তি নেই। আচ্ছা, এমনও তো হতে পারে যে অন্য কারো নামে আছে। আরে বুঝতে পারছেন না, এই লোক মহা মিথ্যাবাদী, সব বানিয়ে বানিয়ে বলছে। না না, আমাকে একটু বিশ্বাস করুন। আমি। আচ্ছা আফতাব, আমরা দরকার হলে আপনাকে পরে ডাকবো। আপনি আপাতত আপনার বাড়ি থেকে কোথাও যাবেন না। আফতাবের কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিলেন ডিটেকটিভ ধ্রুব। আফতাব সত্যি না মিথ্যা বলছে তা নিয়ে অনেক সন্দেহ হচ্ছে, কিন্তু ইন্সপেক্টর জহির জোর দিয়ে বলছেন গুলজার আহমেদের শফিপুরে কোনো সম্পত্তি নেই। তাহলে কি আফতাব সব মিথ্যা বলছে? আপাতত ডিটেকটিভ ধ্রুব ইন্সপেক্টর জহিরকে একজন ডাক্তারের সাথে গুলজার আহমেদের আগের রিপোর্ট নিয়ে কথা বলতে বললেন। রহস্য যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে এইসব ভেবে বেশি সময় নষ্ট করলেন না ডিটেকটিভ ধ্রুব। এখন শুধু কাল সকালে গুলজার আহমেদের পোস্টমর্টমের রিপোর্ট আসার অপেক্ষা। পরদিন সকাল 10টা পোস্টমর্টম রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন ইন্সপেক্টর জহির। খুব অবাক করা ব্যাপার হলো, ডিটেকটিভ ধ্রুব দেওয়ান যা যা সন্দেহ করেছিলেন তাই ঠিক। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্টই লেখা আছে গুলজার আহমেদের মাথার বাম পাশে অনেক ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগছে ইন্সপেক্টর জহিরের কাছে। এত অদ্ভুত ভাবে মৃত্যু আমি তো ভাবতেই পারছি না। তার মানে খুনটা হয়তো আগে থেকে পরিকল্পনা করে করা হয়নি, মানে বাসার কেউই কাজটা করেছে। হ্যাঁ, ব্যাপারটা আমিও খেয়াল করেছি। কোন ব্যাপারটা? প্রথমে বাবার লাশ দেখে মেয়ের কান্না, কিন্তু ঠিক পরের দিনেই সেই শোক উধাও। আবার মিস নোরারও ঠিক সেই দিনই ঢাকার বাইরে ব্যক্তিগত কাজ। আমার মাথা কাজ করছে না একদম। একবার মনে হচ্ছে আগে থেকেই সব পরিকল্পনা করা।
আবার মনে হচ্ছে কিছুই আগে থেকে প্ল্যান করা ছিল না। কি যে করি। এমনও হতে পারে দুইটাই সঠিক। বুঝলাম না। একটা জিনিস হয়তো আপনার চোখে পড়েনি। কোন জিনিস? গুলজার আহমেদের লাশের পোশাক কেমন ছিল? শার্ট প্যান্ট। এতে সন্দেহের কি আছে? ভেবে দেখুন তো, গুলজার আহমেদের আলমারিতে কি কি পোশাক ছিল? পাঞ্জাবি। পাঞ্জাবি তার মানে হলো পোশাক এক নয়। এমন কি হতে পারে না যে তিনি শার্টও পরেন? না, তার বাসা থেকে যে ফটো অ্যালবাম আনা হয়েছে সেটা খুলে দেখুন। তিনি সবসময় পাঞ্জাবি ব্যবহার করতেন। আমি ভাবছি অন্য কথা। গুলজার সাহেবের মেয়ে কেন সেদিন ড্রিঙ্ক করলো? আমি খবর নিয়েছি সব জায়গায়। রিমঝিম আসলেই ভালো মেয়ে। সেটা কথা বলেই বুঝেছি। আর একটা জিনিস মনে হচ্ছে যে মিস নোরা এই খুনের সাথে জড়িত। তা আমারও মনে হচ্ছে। আচ্ছা, কাল আমাকে ডাক্তারের সাথে কথা বলতে বলেছিলেন। রিপোর্ট দেখে ডাক্তার আমাকে যা তথ্য দিলেন তাতে এই কেসের কি লাভ হবে তা বুঝতে পারলাম না। কি বলেছেন রিপোর্ট দেখে? গুলজার আহমেদের ডায়াবেটিস ছিল, তাকে অনেক নিয়ম করে খেতে হতো। বাহ। আর 2 সপ্তাহ আগে তার ডান হাতটা খুব বাজেভাবে ভেঙে যায়। রিপোর্টগুলোর মধ্যে হাতের ওই এক্স রে রিপোর্টটাও ছিল। ভিকটিমের ডান হাত ভাঙা আর মাথায় আঘাত করা হয়েছে বাঁ হাত দিয়ে। আচ্ছা, আমরা নিশ্চিত কিভাবে হচ্ছে যে ওনাকে আঘাত করা হয়েছে বাঁ হাত দিয়ে? ডান হাত দিয়েও তো হতে পারে। না, মারা হয়েছে পেছন দিক দিয়ে, কারণ লাশটা উপর হয়ে পড়েছিল। আচ্ছা। উফ, আজকে এত গরম পড়েছে, একটু ঠান্ডা কিছু নিয়ে আসতে বলি কাউকে। এই দাঁড়ান, আজ কত তারিখ? 2 তারিখ। আমার ফোনটা কোথায়? এই তো। আচ্ছা, গুলজার আহমেদ 2 দিন আগে মারা গেছেন, তার মানে গত মাসে অনেক গরম পড়েছে মাত্র 3 দিন। 4 তারিখ, 12 তারিখ আর 31 তারিখ। তার মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা ছিল 31 তারিখ। আচ্ছা, তাহলে গত মাসে বৃষ্টি হয়েছে মাত্র 2 দিন, 7 তারিখ আর 31 তারিখ। 7 তারিখ সারাদিনই বৃষ্টি হয়েছে, আর এই 3 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে শুধু 31 তারিখ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আজ অনেক গরম পড়ছে। ঠান্ডা কিছু না খেলেই না। ঠান্ডা খেয়ে সোহানের সাথে দেখা করতে যাব। ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে ইন্সপেক্টর জহির এবং ডিটেকটিভ ধ্রুব দেওয়ান চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী সোভান চৌধুরীর ছোট ভাই সোহানের বাসায়। কারণ একমাত্র সোহানকে জিজ্ঞাসাবাদ করা বাকি। বাসায় গিয়ে সোহানকে পাওয়া গেল না। ইন্সপেক্টর জহির ফিরে যেতে চাইলেও ডিটেকটিভ ধ্রুব দেওয়ান সোহানের সাথে কথা না বলে ফিরবেন না। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। 20 মিনিটের মধ্যে বাসায় মদের বোতল হাতে নিয়ে ঢুকলো সোহান। ও মাই গড, এটা আমি কাকে দেখছি? আমার বাড়িতে ডিটেকটিভ ধ্রুব দেওয়ান, ওই চামচা। বসুন, আপনার সাথে আজ আমার অনেক কথা আছে। হ্যাঁ, আমি এই সময় কারো সাথে কথা বলতে পারছি না। আপনি আজ আসেন। বসুন, কথা আছে। কোনো কথা? বসুন। ওকে, আমি একটু আগে পানি খাবো। এই, কেউ পানি আন। এবার বলেন, কি জানতে চান? গুলজার আহমেদের সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? গুলজারটা আবার কে? অযথা সময় নষ্ট করবেন না, যা জানতে চাচ্ছি তার উত্তর দিন। আরে ভাই, সত্যি বলছি, আমি চিনি না কোনো গুলজার টুলজারকে। সত্যি কথা বের করার অনেক নিয়ম জানা আছে, আশা করি সেসব ব্যবহার করতে হবে না। আজব ব্যাপার তো, বলছি তো চিনি না। তাহলে কার বাসায় জুয়া খেলতেন? ওটা তো গুলবাগ আহমেদ।
বেটা বহুত খারাপ। গুলবাগ? হ্যাঁ, বেটা বহুত জ্বালিয়েছে। উফ, মরেছে, ভালো হয়েছে। আমরা তো হ্যাঁ হ্যাঁ, আমরা সেই গুলবাগের কথাই বলছি। তার বাসাটা কোথায় ছিল? শফিপুরে। আমি আর আফতাব সপ্তাহে 3 দিন যেতাম। ওনার বাসার কাকে সন্দেহ হয় আপনার? মানে খুন করতে পারে এমন? ওর বাসায় ও ছাড়া আর কেউ থাকে নাকি যে সন্দেহ করব? কি বলছেন কি এসব? খুনটা আপনি করেছেন? কি ভাবেন? হ্যাঁ, আমি কেন খুন করতে যাব? আমি খুন করিনি। যদি বলি আপনি খুনটা করেছেন? সিকিউরিটি, বেরোন, বেরোন আমার বাসা থেকে, না হলে মেরে। আহমেদের খুনি বাঁহাতি, আর আপনিও তাই। সো আপনাকে লকআপে ঢুকাতে আমার বেশি সময় লাগবে না। চলুন জহির। সোহানকে এক প্রকার চ্যালেঞ্জ করে দিয়ে বেরিয়ে গেলেন ডিটেকটিভ ধ্রুব আর ইন্সপেক্টর জহির। সোহানের বাসা থেকে সোজা থানায় চলে এলেন তারা। এই কেস নিয়ে রহস্য বেড়েই চলেছে। অনেক অনেক প্রশ্ন জমা হচ্ছে মাথায়। জট খোলার বদলে জট যেন বেড়েই যাচ্ছে। কারো কথাতে কোনো ক্লু খুঁজে পাচ্ছেন ইন্সপেক্টর জহির, কিন্তু ডিটেকটিভ ধ্রুব দেওয়ানকে পেয়েছেন। আপনি কি কোনো কিছু খুঁজে পেলেন? আচ্ছা, গুলজার আর গুলবাগ এই নাম দুটো শুনে কি মনে হয়? আমার মনে হয় সোহান মিথ্যা কথা বলছে। কারণ দেখেন, আমরা যখন আফতাবের সাথে কথা বলছিলাম তখন আফতাব কিন্তু নামের ব্যাপারে কিছুই বলেনি। আমার সেটা মনে হয় না। কেন কেন মনে হয় না? মনে করে দেখেন, আমরা আফতাবের সাথে কথা বলার সময় কখনোই গুলজার আহমেদ বলিনি, আমরা বলেছি মিস্টার আহমেদ। আরেকটা ব্যাপার দেখেন, এমনও হতে পারে যে গুলজার আহমেদের ছদ্মনাম গুলবাগ আহমেদ। না না, যদি ছদ্মনামই রাখেন তাহলে আসল নামের সাথে এত মিল করে কেন রাখবেন, তাই না? আমার মাথা একদমই কাজ করছে না। কোন দিকে যে যাব, কিভাবে এই কেসের সমাধান করব তাই বুঝে উঠতে পারছি না। আপাতত একটা কাজ করতে হবে। আপনি এক কাজ করুন। হ্যালো, হ্যাঁ বলো। কি? কখন দেখেছো লোকটাকে? আচ্ছা তুমি খেয়াল রাখো ভালো করে। আচ্ছা, কার ফোন? একটা কনস্টেবল ফোন দিয়েছে, বলছে রিমঝিম নাকি 2 দিন ধরে জানালার বাইরে বেশ উকি ঝুঁকি দেয়। ব্যাপারটাতে সন্দেহ হয়েছে তাই জানালো। আরো একটা জিনিস জানালো। কি? আর কি? মিস নোরা কিছু করেছে? না, মিস নোরা নাকি খুবই মন মরা হয়ে থাকে সারাদিন, এক মুহূর্তের জন্য নাকি বাইরে যায় না। আর ওই গুলজার আহমেদের বাড়ির আশেপাশে নাকি একটা টোকাই মতো বাচ্চা ঘোরাঘুরি করে। বাহ, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? কিছু না, আপাতত আপনাকে একটা কাজ করতে হবে। কি? ইন্সপেক্টর জহিরকে সব বুঝিয়ে দিয়ে থানা থেকে বেরিয়ে গেলেন ডিটেকটিভ ধ্রুব। এখনো অনেক কাজ বাকি। আস্তে আস্তে এই কেসের জট খুলছে। মুখে না বললেও ঠিক বুঝতে পারছেন ডিটেকটিভ ধ্রুব, কিন্তু এখন শুধু প্রমাণ করা বাকি। যেভাবেই হোক সব সত্যি সামনে আনতে হবে খুব তাড়াতাড়ি। বাসায় ফিরে অনেক রাত পর্যন্ত এই কেসের সব বিষয় নিয়ে ভাবলেন তিনি। এদিকে ইন্সপেক্টর জহির যা যা করতে বলেছে তা কি ঠিক ঠিক করতে পারছেন তিনি? এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ান ডিটেকটিভ ধ্রুব। তারপর নিজের আলমারি থেকে বের করলেন কালো কুচকুচে একটি পোশাক। পোশাকটা পরে দাঁড়ালেন আয়নার সামনে। একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেছে তার মুখে। তারপর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলেন বাসা থেকে। এই রাতের মধ্যে অনেক কাজ সারতে হবে। এখন শুধু সকালের আলো ফোটার অপেক্ষা। পরদিন ঠিক সকাল 7:17 থানায় ঢুকলেন ডিটেকটিভ ধ্রুব। ইন্সপেক্টর জহির চেয়ারে বসে ঘুমোচ্ছেন। ঘুমানোরই কথা। কাল রাতে অনেক পরিশ্রম হয়েছে ইন্সপেক্টর জহিরের। টায়ার থেকে ঘুম থেকে না ডেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা চেয়ারে বসলেন ধ্রুব দেওয়ান। আশেপাশে তাকাতে চোখে পড়ল টেবিলের উপর রাখা একটা কাগজে। হ্যাঁ,
এটা গুলজার আহমেদের পোস্টমর্টমের রিপোর্ট। কি ভেবে হাতে নিলেন রিপোর্টটা, তারপর খুলে দেখতে শুরু করলেন। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের। রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে গুলজার আহমেদের মৃতদেহে মাথায় আঘাত ছাড়া আর কোনো আঘাত বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তার মানে তো তিনি যা ভাবছেন তাই মিলতে শুরু করেছে। ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের চোখ চকচক করে উঠল। এর মধ্যে ঘুম ভেঙে গেছে ইন্সপেক্টর জহিরের। সরি, আসলে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। কখন এলেন? আমাকে ডাকলেন না কেন? বেশিক্ষণ হয়নি। যাই হোক, কাজ যেমন বলেছি তেমন হয়েছে তো? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে কাল রাতে গুলজার আহমেদের বাসায় কেউ আসবে? জানতাম, আর সেজন্যই তো পাহাড়ে উঠাতে বলেছিলাম। কিন্তু তাতে যদি মিস নোরা পালিয়ে যেতেন তাহলে? না, মিস নোরা ওই বাড়ি থেকে যাবেন না, আর রিমঝিমও বের হবে না বাসা থেকে। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? অনেক কিছুই। যাই হোক, কাল কি কি ঘটেছে বলুন তো? আপনার কথা মতো আমি হঠাৎ করে যখন ওই বাসা থেকে সব পাহারা তুলে নেই, তখন হঠাৎ রিমঝিমে আমাকে ফোন দেয়। হ্যালো হ্যালো, আমি রিমঝিম গুলজার বলছি। হ্যাঁ বলুন। আমাদের বাড়ির আশেপাশে কোনো পুলিশ পাহারায় নেই। ওনারা কি চলে গেছেন? মানে আমাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই? আছে, কিন্তু দেখুন, আমরা এখনো অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি আমার পুলিশ কোথায়? আচ্ছা, আমি কালকেই আবার পুলিশ পাঠাবো, কিন্তু আজকে আমাদের একটা কাজে বিপুল পরিমাণ পুলিশ লাগবে তো, তাই। না না, ঠিক আছে, আপনি কালই পাঠান। ফোন রেখে দেয় রিমঝিম। তারপর ঠিক রাত 10টার কিছু আগে আমি পৌঁছে যাই গুলজার আমাদের বাড়ির পিছনে। লুকিয়ে থাকি ঝোপের আড়ালে। প্রায় 1 ঘন্টা ধরে বসে থাকি, কিন্তু কিছুই হয় না। কিন্তু এই মশার কামড়ে টিকতে না পেরে যেই উঠে পড়ছিলাম, ঠিক তখনই দেখতে পাই কালো কুর্তির মতো একটা পোশাক পরে কে একজন বাসায় ঢুকছে। তারপর আমি দেরি না করে পাইপ বেয়ে উঠে যাই 2 তলায়। প্রথমে মিস নোরার জানালা দিয়ে উকি দিয়ে দেখি তিনি অঘরে ঘুমোচ্ছেন। তারপর আর দাঁড়াতে পারছিলাম না, তাই নেমে আসি। নেমে আবার আগের জায়গায় চলে যাই। প্রায় 35 মিনিট পর লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসে চোখ মুছতে মুছতে। বুঝলাম। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না। কি? লোকটাকে তো কালই ধরতে পারতাম, আপনি না করলেন কেন? বুঝবেন, আর একটু সময় অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, রহস্যের জট খুলে গেছে। এখন শুধুই প্রমাণের অপেক্ষা। ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের কথা কিছুই বুঝলেন না ইন্সপেক্টর জহির। প্রশ্ন করার আগে খুব তাড়াহুড়ো করে চলে গেলেন ডিটেকটিভ ধ্রুব। যাওয়ার আগে শুধু বলে গেলেন আফতাবকে ডেকে পাঠাতে। এদিকে ইন্সপেক্টর জহির এই কেসের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছেন না। কিভাবে এই কেস সমাধান হবে সেটা ভেবেই মাথা কাজ করছে না। কিন্তু ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের কথা মনে হতেই নিশ্চিত হলেন ইন্সপেক্টর জহির। এদিকে থানা থেকে বেরিয়ে সোজা গুলজার আহমেদের বাসায় চলে গেলেন ডিটেকটিভ ধ্রুব। এখন শুধু শেষ সমীকরণটা মেলানো বাকি। আরে আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? ভালোই। তা আপনি আজকে কোনো সমস্যা হয়েছে নাকি? সেটা তো আপনি বলবেন। সরি, ঠিক বুঝলাম না। বলছি, তা মিস নোরা বাসায় আছেন তো নাকি? না না, আছেন। মিস নোরা এখন বাসা থেকে আর বের হন না। আচ্ছা, তাহলে আপনার সাথে আগে কথাগুলো সেরে ফেলি। কি কথা? কালকে কোনো সমস্যা হয়েছিল? না না, কালকে সমস্যা কেন হবে? কোনো সমস্যাই হয়নি তো। না, মানে আপনি ইন্সপেক্টর জহিরকে বলেছিলেন যে আপনি আর মিস নোরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। না, এখন সবই ঠিক আছে। আপনাকে আজ কিছু প্রশ্ন করতে এসেছি আমি। আপনি আগে মিস নোরাকে নিয়ে আসুন। আপনি আমাকেই করুন। আমি চাই না যে মিস নোরার সামনে এই কেসের ব্যাপারে কথা বলতে।
আচ্ছা, একটা কথা বলুন তো, মিস নোরা এই বাসা ছাড়া অন্য কোনো বাসায় যেতেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না, এইটা মিস নোরার কাছ থেকেই জেনে নেবেন। আপনাদের বাসার যাবতীয় কাজ কি মিস নোরাই করেন? না, উনি কিছুই করেন না। তাহলে কাজগুলো কে করে? আপাতত কিছুদিন আমার রান্না আমি করছি। আমি আগের কথা জানতে চাইছি, মানে আপনার বাবা বেঁচে ছিলেন যখন, তখনকার কথা। কাজের লোক ছিল। তারা এখন কোথায়? চলে গেছে। চলে গিয়েছে নাকি বিদায় করে দেয়া হয়েছে? দেখুন, আমি এইসব নিয়ে কিছুই জানি না, মিস নোরা এইসব কথা বলতে পারবেন। আপনাদের এত বড় বাড়ির কোনো দারোয়ান নেই, ব্যাপারটা কেমন না? দারোয়ান বাপির মৃত্যুর কিছুদিন আগেই চলে গেছে। তাহলে নতুন দারোয়ান রাখা হয়নি কেন? মিস নোরা রাখেননি, আর বাপির মৃত্যুর পরে অনেক পুলিশ ছিল বাড়ি পাহারা দেওয়ার জন্য। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার বাপি কি কি করতেন? কি কি ওনার জন্য একদম এসেনশিয়াল ছিল? মানে উনি কি পান খেতেন? বাপি সবসময় পান খেতেন। আপনার বাপি কি জুয়া খেলতেন? কি বলছেন আপনি এসব? আপনার সাথে আমার কথা শেষ, মিস নোরাকে পাঠিয়ে দিন। ওকে। মিস নোরা, মিস নোরা। মিস নোরাকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে গেল রিমঝিম। রিমঝিম চলে যেতেই উঠে দাঁড়ালেন ডিটেকটিভ ধ্রুব। খুব দ্রুত চলে গেলেন পাশের রুমে, অর্থাৎ রিমঝিম গুলজারের রুমে। এদিকে রিমঝিম মিস নোরাকে ডাকতে মিস নোরার ঘরে গেছে। সময় নষ্ট না করে চারপাশটা খুব ভালো করে দেখতে লাগলেন ধ্রুবদেওয়া। হঠাৎ পায়ের সাথে কি লাগতে খাটের নিচে তাকালেন তিনি। তারপর তোমাকে যেটা করতে বলেছি সেটাই করবে তুমি। কি হুম করছো? আমার কথার উল্টাপাল্টা যেন না হয়। হ্যাঁ, আমি তো তাই করব। আমি তাই করব। হাসা বন্ধ করবে তুমি? ভালোভাবে বলছি তোমাকে, যাও আগে ড্রেসটা পাল্টে এসো। না, পারবো না আমি। চলো আমার সাথে। কি মিস্টার দেওয়ান আপনি? না মানে মিস নোরাকে আপনার কাছেই নিয়ে যাচ্ছিলাম। মিস নোরা, আপনি ঠিক আছেন? কি যে বলেন আপনি? আমি একদম ঠিক আছি। আসলে অনেক ভেঙে পড়েছে তো, আপনার সাথে কথা বলতে পারবে। আপনি যা জানতে চান ও সব বলবে। তাহলে আপনি আসুন। আমাকে যেতে হবে? না মানে ওর মনের যা অবস্থা। আমি যখন আপনার সাথে আলাদা করে কথা বলেছি তখন মিস নোরার সাথেও তাই করব। ওকে, আমি তাহলে যাই। আপনি সব সত্যি কথা বলবেন আমাকে মিস নোরা, তাতে সবারই ভালো। আমি একদম শেষ মিস্টার দেওয়ান, একদম শেষ। আপনি সাদা পোশাক কেন পরেছেন? কারণ আমি বিধবা। আমি একজন বিধবা। আপনি নিজেকে শান্ত করুন, আপনার সাথে আমার কথা শেষ। আমাকে বাঁচান, আমার কোনো দোষ ছিল না। আমি একদম নিরুপায়, আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি। কুয়াশা 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 কুয়াশা। মিস নোরার সাথে কথা বলে গুলজার ম্যানশন থেকে বের হয়ে আসেন ডিটেকটিভ ধ্রুব দেওয়ান।
এখন থানায় যেতে হবে। যত তাড়াতাড়ি আফতাবের কাছ থেকে সত্যিটা জানা যাবে, তত তাড়াতাড়ি এই কেসের ইতি জানা যাবে। ট্যাক্সি করে খুব তাড়াতাড়ি ডিটেকটিভ ধ্রুব পৌঁছে গেলেন থানায়। বেশ কিছুক্ষণ আগে থানায় এসেছে আফতাব। এদিকে ইন্সপেক্টর জহিরও অধিক আগ্রহে বসে আছে এই কেসের শেষটা দেখার জন্য। রুমে ঢুকে আফতাবের সামনে চেয়ারে বসলেন ডিটেকটিভ ধ্রুব। তারপর একে একে করতে থাকেন বেশ কয়েকটি প্রশ্ন। আফতাব, আমি যদি ভুল না করি তাহলে আপনি আর সোহান সেদিন মিস্টার আহমেদকে মারার পরিকল্পনা করেছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ, আমরা অনেকদিন ধরেই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কখন ওনার বাসায় যান? এই ধরুন সন্ধ্যার দিকে। তারপর ওর বাসায় আগে সোহান যায়, টাকা ফেরত চায়, কিন্তু গুলবাগ আহমেদ মুখের উপর বলে দেয় সে কোনো টাকা দিতে পারবে না। উনি তো গুলজার আহমেদ। কে? না না না, ওনার নাম গুলবাগ। তারপর আপনি বলতে থাকুন। আমি আর সোহান প্রায় 1 ঘন্টার উপর বাসার নিচে দাঁড়িয়ে ভাবতে থাকি যে গুলবাগ আহমেদকে কে খুন করবে, আমি নাকি সোহান। এইটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল আমাদের মধ্যে। ঠিক সেই সময় গুলবাগ তার বাসা থেকে ফোনে কথা বলতে বলতে বের হয়। আমি আর সোহান কি করব ভাবছিলাম, কোনো উপায় না পেয়ে ওকে ফলো করতে শুরু করলাম। তারপর দেখি ও ট্যাক্সি করে একটা বাসার সামনে এসে দাঁড়ায়। বাড়িটা 3 তলা ছিল। তারপর ঢুকে যাই সে বাড়ির ভেতর। তারপর আপনি আর সোহান কি করলেন? পাশের রোডে গিয়ে সিগারেট খাচ্ছিলাম আর আলাপ করছিলাম কিভাবে মারব। কত সময় পাশের রোডে ছিলেন? প্রায় 45 মিনিট। সেই সময় ওই বাড়ি থেকে গুলবাগ বেরিয়ে গিয়েছিলেন? না, 45 মিনিট পরে আমরা ওকে দৌড়ে এলাকা থেকে বের হয়ে যেতে দেখেছি, অনেকটা পালানোর মতো। তখন ঠিক কয়টা বাজে? 9টা বাজিনি তখন। পুরো মিথ্যা কথা বলছেন আপনি। তখন অলরেডি মিস্টার আহমেদ মৃত, আর আপনি বলছেন উনি দৌড়ে বেড়াচ্ছিলেন। আমাদের কি বোকা মনে হয় আপনার? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, একটুও বানিয়ে বলছি না আমি। আচ্ছা আফতাব, একটা জিনিস মনে করে বলুন তো আমাকে, অন্ধকারে ভালো করে দেখতে পেয়েছিলেন সব? না, তা দেখতে পাইনি, তবে ওটা গুলবাগই ছিল। আচ্ছা, গুলবাগ কি পান খেতেন? না, তবে অনেক মদ খেত, সারাদিন সাথে মদের বোতল রাখত। জহির সাহেব, দিন তো জিনিসটা। এই যে, এটা কে আফতাব, চিনতে পারছেন? এটাই তো গুলবাগ। হ্যাঁ। কি প্রমাণ আছে যে এটাই গুলবাগ? দাঁড়ান, আমার ফোনে গুলবাগের সাথে একটা ছবি ছিল। দাঁড়ান দেখাই। এই যে দেখুন। আচ্ছা, আপনার সাথে আমার কথা শেষ আপাতত। কালকে সন্ধ্যা 7টায় থানায় এসে পড়বেন। আর হ্যাঁ, সাথে যেন সোহান থাকে। আচ্ছা, আমি তাহলে আসি। সব মিলে গেছে। নাটক জমে গেছে। এখন শুধু কাল ঠিক রাত 8টার অপেক্ষা। ডিটেকটিভ ধ্রুব দেওয়ানের কাছে এখন সব জলের মতো পরিষ্কার। এত জটিল কেস তিনি আগে কখনো পাননি। তবে এই কেসের সমাধান সবার কল্পনার বাইরে। আর বেশি সময় নয়, আর মাত্র 10 ঘন্টার মধ্যে আসল অপরাধী ধরা পড়ছে। এখন শুধু সেই মুহূর্তের অপেক্ষা। পরদিন সন্ধ্যা 7টায় থানায় এসে গেছে সোহান আর আফতাব। আজ সোহানকে ভদ্রলোকের মতো লাগছে। সব ব্যবস্থা করে ইন্সপেক্টর জহির রুমে ঢুকলেন। সব রেডি, আমরা তাহলে রওনা দেই। হ্যাঁ, চলুন। আমরা কোথায় যাচ্ছি? আরে বুঝলে না, আমরা খুনি ধরতে যাচ্ছি। চলুন চলুন, যাওয়া যাক। আপনারা পিছনের গাড়িতে আসেন। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, বলুন। আমি আসলে আর অপেক্ষা করতে পারছি না। এখন কি কিছু একটা বলা যাবে? এখন বললে আসল নাটকটা দেখে ভালো লাগবে না। আচ্ছা, তাহলে এইটুকু বলুন যে খুনি কি মিস নোরা? না। তাহলে রিমঝিম? তাও না। তাহলে আমরা প্রায় এসে গেছি। গুলজার ম্যানশনের সামনে এসে থামলো 3টি পুলিশের গাড়ি। বাড়িটার 4 পাশ ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে। দরজায় বেল দিলেন ইন্সপেক্টর জহির। তারপর
ইন্সপেক্টর জহির, আপনি এখন? আচ্ছা আসুন। মিস নোরাকে ডাকুন। নোরা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছেন না, মিথ্যে না বলে ওনাকে ডেকে আনুন। মিথ্যা? আমি মিথ্যা বলছি না, মিস নোরা আসলেই ঘুমাচ্ছেন। তাও আমি ডেকে আনছি। পালানোর চেষ্টা করবেন না, পুলিশ পুরো বাড়ি ঘিরে রেখেছে। আমি মিস নোরাকে নিয়ে আসছি। আর হ্যাঁ, ওই আমার বাপিকে খুন করেছে। আমি এটা আগেই আপনাদের বলতাম। আসলে আমি মিস নোরাকে অনেক ভালোবাসি, তাই বলিনি। আমাকে কষ্ট করে ডাকা লাগবে না, আমি এসেছি। এই তো, তুমি সত্যিটা স্বীকার করে নাও মিস নোরা। কোন সত্যিটা? কোনটার কথা বলছো? আফতাব, দেখুন তো আপনি কোন ভদ্র মহিলাকে মিস্টার আহমেদের বাসায় দেখেছেন? এই যে ছোট চুলের, এনাকেই দেখেছি। কিন্তু শার্ট প্যান্টে না, শাড়িতে, তাই তো? হ্যাঁ, উনি তো আহমেদের বউ। কি বলেন কি সব? হ্যাঁ, আর কি আপনি মিস নোরার মতো বিশ্বাসঘাতককে আমার বাপির বউ বলছেন? রিমঝিম, তুমি চুপ থাকো। আমার বাপির টাকায় খেয়ে পড়ে আমার বাপির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তোমার মুখের কথা মানায় না, বিশ্বাসঘাতক কোথাকার। আপনাদের সবার কথা শেষ হলে আমি আমার কথা শুরু করতাম। মিস্টার দেওয়ান, আপনি নোরাকে থানায় নিয়ে যান, ওই সব করেছে। তার আগে আপনি আপনার বাপিকে ডাকুন। What? আপনি কি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। কি শুরু করেছেন কি? কথা না বাড়িয়ে যেটা করতে বলছি তাই করুন, নাটক করে আর লাভ নেই। দেখুন, একটু একটু সময় দিন আমাকে। প্রায় 10 মিনিট মাথা নিচু করে বসে থাকে গুলজার আহমেদের মেয়ে রিমঝিম আহমেদ। তারপর ধীরে ধীরে টেবিলের উপর রাখা টেলিফোনের দিকে হাত বাড়ায়, কিন্তু টেলিফোন না তুলে টেলিফোনের পাশে রাখা ছুরিটা তুলে নেয়। তোমাকে বাঁচিয়ে রাখা আমার অনেক বড় ভুল হয়েছে নোরা, অনেক বড় ভুল। আজকে তোমাকে মেরে ফেলি, সেই ভুল ঠিক করে নেব। আমার বাপির সাথে আমিও জেলে যাব, বাকি জীবনটা বাপি আর আমি জেলে কাটাবো। কি বলো? আমার ব্যথা লাগছে, আমাকে ছাড়ো রিমঝিম। হাত থেকে ছুরিটা পেলুন রিমঝিম। এই রিমঝিমকে ধরেন, কেউ শক্ত করে ধরবেন। রিমঝিম, আপনি গুলজার আহমেদকে আসতে বলুন, আমাদের হাতে সময় নেই। আমার মেয়ের কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। গুলজার আহমেদ বেঁচে আছেন? তুমি কেন এলে বাপি? হ্যাঁ, আমাকে ধরে নিয়ে গেলে যেত, তুমি কেন এলে? এবার যে ওনারা তোমাকে ধরে নিয়ে যাবে। ও মিস্টার গুলজার আহমেদ মরেননি, তিনিই আসল খুনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। খুন গুলজার আহমেদ হননি, খুন হয়েছেন গুলজার আহমেদের যমজ ভাই গুলবাগ আহমেদ, যাকে গুলজার আহমেদ নিজেই খুন করেছেন। আসলে খুন করতে বাধ্য হয়েছেন। বাকিটা আপনিই বলুন গুলজার সাহেব। সেদিনের পুরো ঘটনাটা বলতে শুরু করলেন গুলজার আহমেদ। এদিকে রিমঝিম আর মিস নোরা কাঁদছে। ইন্সপেক্টর জহির অবাক হয়ে তাকিয়ে আছেন, কারো মুখে কোনো কথা নেই। ধীরে ধীরে বলতে লাগলেন গুলজার আহমেদ, ঘটনার স্বার্থে আজ আমরা ফিরে যাব অনেক দিন আগে। বিয়ের পরে নিজের পরিবারের সাথে অনেক দিন কোনো সম্পর্ক ছিল না গুলজার আহমেদের। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করাটা মেনে নেয়নি তার পরিবার। তারপর থেকে যোগাযোগ বন্ধ ছিল। প্রায় 15 বছর পর একদিন গুলজার আহমেদের যমজ ভাই গুলবাগ আহমেদ হঠাৎই গুলজার আহমেদের বাসায় এসে ওঠে। তারপর থেকে রিমঝিম দাদার বাড়ির আর কাউকে না চিনলেও চিনত তার নিজের চাচা গুলবাগকে। চাচা ভাতিজির সম্পর্ক ছিল অনেক ভালো। একে তো রিমঝিমের মা নেই, তাই ধীরে ধীরে মায়ের জন্য রিমঝিম পাগল হয়ে উঠল। ঠিক মতো খেত না, ঠিক মতো পড়াশোনাও করত না। রিমঝিমের কষ্ট আর সহ্য করতে পারছিল না গুলবাগ। এদিকে ব্যবসার কাজে মেয়েকে সময় দিতে পারে না গুলজার আহমেদ। না, যা করার তাকে করতে হবে। অনেক ভেবে একটা সমাধান খুঁজে পেল গুলবাগ। রাতে গুলজার বাসায় ফিরলে
গুলবাগ জানায় যে সে রিমঝিমের মায়ের অভাব মেটাতে বিয়ে করবে। এদিকে খুব তাড়াতাড়ি গুলবাগ বিয়ে করে এক খ্রিস্টান মেয়েকে, যার নাম নোরা। বিয়ের কিছুদিনের মধ্যেই নোরার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় রিমঝিমের। এদিকে কাজের কারণে দেশের বাইরে চলে যায় গুলবাগ। এভাবে প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। ভালোভাবেই চলছিল সব, কিন্তু বিপত্তি হলো তখন যখন বেশ কয়েক বছর পরে গুলবাগ ফিরে এলো। বিদেশ থেকে যে গুলবাগ ফিরে এলো, সে গুলবাগ আর আগের গুলবাগ নেই। যে গুলবাগ আগে সত্যবাদী, মিশুক আর অনেক ভালো মানুষ ছিল, সে আজ নেশাখোর, জুয়ারি, ঠক। ভাইয়ের সাথে যোগাযোগ না করে গোপন যোগাযোগ করে স্ত্রী নোরার সাথে। তারপর অনেক অনেক টাকা চুরি করতে বলে নোরাকে। প্রথমে নোরা রাজি না হলেও পরে আস্তে আস্তে নোরা প্রতি মাসে গুলজার আহমেদের বাসার সিন্দুক থেকে টাকা চুরি করত এবং তার সবটাই দিয়ে দিত গুলবাগকে। বেশ কয়েকদিন পর ব্যাপারটা খেয়াল করলো গুলজার আহমেদ। তারপর সিন্দুকের সব টাকা সরিয়ে ফেললেন। এদিকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে গুলবাগ ধীরে ধীরে ক্ষেপে উঠতে লাগলো। অনেক দিনের রাগ জমা হতে হতে একদিন টিকতে না পেরে 31 তারিখে মিস নোরাকে ফোন দিয়ে ডেকে পাঠায় নিজের শফিরপুরের বাসায়, কিন্তু নিজে বেরিয়ে যায় বাসা থেকে। তারপর চলে যায় গুলজার আহমেদের বাসায়। বাসায় তখন রিমঝিম ছাড়া আর কেউ ছিল না। দরজা খুলে যখন চাচাকে দেখতে পায়, তখন খুশিতে পাগল হয়ে যায় রিমঝিম। চাচাকে ঘরে নিয়ে চাচার সাথে বসে রসমলাই খায়। কিন্তু চাচার মনে যে এত বড় খারাপ চিন্তা ছিল তা ভাবতেও পারিনি। চুরি করতে যাতে কোনো সমস্যা না হয় তাই রিমঝিমকে মদ খাওয়ান গুলবাগ আহমেদ। তারপর রিমঝিমকে বসিয়ে রেখে দ্রুত চলে যান গুলজার আহমেদের রুমে। ইতিমধ্যে অফিস থেকে ফিরে আসেন গুলজার আহমেদ। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে যান। মেয়েকে মাতাল অবস্থায় দেখে তিনি ছুটে যান মেয়ের কাছে। রিমঝিম সেই মাতাল অবস্থায় সব খুলে বলে বাবাকে। গুলজার আহমেদ এক মুহূর্ত দেরি না করে রুমে গিয়ে গুলবাগকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু এক হাত ভাঙা থাকায় কিছুতেই পেরে উঠছিলেন না। হাতাহাতির এক পর্যায়ে হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে জোরে আঘাত করে বসেন নিজের যমজ ভাই গুলবাগ আহমেদের মাথায়। তারপর যখন বুঝতে পারেন যে ভাই আর বেঁচে নেই, তখন খুব দ্রুত নিচে চলে যান। রিমঝিমকে সব বুঝিয়ে তক্ষুনি পালিয়ে যান বাসা থেকে। এদিকে রিমঝিমও বাসা থেকে বের হয়ে যায়, আর সেই বাসায় পড়ে থাকে গুলবাগ আহমেদের নিথর দেহটি। এই পর্যন্ত বলে থেমে গেলেন গুলজার আহমেদ। ডুকরে কেঁদে উঠলেন তিনি। এদিকে একদম পাথরের মতো বসে আছে সবাই, কারোর মুখে কোনো কথা নেই। রাত 9টার দিকে অবশেষে গুলজার আহমেদকে থানায় নিয়ে যাওয়া হলো। সামনের সপ্তাহে কেসটি আদালতে উঠবে। একদিন পরের কথা, থানায় বসে চা খাচ্ছেন ডিটেকটিভ ধ্রুব দেওয়ান এবং ইন্সপেক্টর জহির। এখনো অনেক কিছু বুঝতে পারেননি ইন্সপেক্টর জহির। একটা কথা জানতে চাইবো। আমি কিভাবে আসল ঘটনা বুঝলাম সেটা? হ্যাঁ, না মানে যমজ দুই ভাই এইটা কিভাবে বুঝলেন? দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন? আমার প্রথম খটকা লাগে রিমঝিমের আচরণে। প্রথমে সে অনেক কান্না করলো, কিন্তু পরের দিনই সব ঠিক হয়ে গেল। আমি তো ভেবেছিলাম রিমঝিমই খুনি। না, রিমঝিম আর যাই হোক খুন করতে পারবে না। আর কি কি দেখে বুঝলেন? লাশের পরনের পোশাক দেখুন, সব ছবি আর আলমারির সব কাপড় দেখে বুঝতে পেরেছিলাম যে গুলজার আহমেদ পাঞ্জাবি পরতেন, কিন্তু লাশের পরনে ছিল শার্ট। আরো একটা ব্যাপার হলো, গুলজার আহমেদ পান খেতেন, কিন্তু আফতাবের দেওয়া তথ্য অনুযায়ী মিস্টার আহমেদ পাঞ্জাবি পরতেন না এবং পানও খেতেন না। আমি তো প্রথম থেকে ভেবেছিলাম আফতাব মিথ্যা বলছে। যাই হোক, তারপর? রিমঝিম কথায় কথায় বলেছিল যে ওর বাবার সাথে রসমালাই খেয়েছে। আসলে রাতে যা ঘটেছে তাতে ওর স্পষ্ট খেয়াল ছিল না যে ও ওর বাবার সাথে না, চাচার সাথে বসে রসমালাই খেয়েছে। তাই কথায় কথায় বলে ফেলেছিল। আর ওর এটাও খেয়াল ছিল না যে ওর বাবা ডায়াবেটিসের রোগী, যেটা আমি রিপোর্টে দেখতে পাই। গুলবাগ আহমেদের ডায়াবেটিস ছিল না, কিন্তু গুলজার আহমেদের ছিল। তার মানে মিলে গেল রিমঝিম তার বাবাকে না, চাচাকে রসমালাই খেয়েছে। এবার বুঝলাম। আরেকটা জিনিস, রিমঝিমের কথা মতো গুলজার আহমেদের কিছুদিন আগে হাত ভেঙেছে, আর রিপোর্টও তাই বলছে। কিন্তু যে লাশ পাওয়া গেছে তার হাত ভাঙা ছিল না।
আরো একটা জিনিস হলো লাশের মাথায় আঘাত করা হয়েছে বাম হাত দিয়ে, আর গুলজার আহমেদের কিন্তু ডান হাত ভাঙা। তাহলে উনি অবশ্যই বাঁ হাত দিয়ে আঘাত করবেন। আমি এসব কিছুর পরেও অনিশ্চিত ছিলাম, তাই আফতাবকে ফোন দিয়ে ঠিকানা নিয়ে চলে যাই শফিপুরের সেই বাড়িতে যেখানে গুলবাগ আহমেদ থাকতেন। ওখানে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে যাই এবং দুই ভাইয়ের একটা ছবি দেখে নিশ্চিত হই। শুধু তাই না, নোরা আর গুলবাগ সাহেবের বিয়ের বেশ কিছু ছবি আর কাবিননামাও দেখতে পাই। আমাকে ওই বাড়িতে যেদিন পাঠালেন সেদিন যাকে দেখলাম সে লোকটা কে ছিল? গুলজার আহমেদ। তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছেন। তার আগে 2 দিন একটা টোকাই পাঠিয়ে বাড়ির খবর নিয়েছেন, আর রিমঝিম মদ খেয়ে ফেরায় সন্দেহের তালিকা থেকে বের হয়ে যায়। আচ্ছা, আফতাব আর সোহান সেদিন কি তাহলে গুলজার আহমেদকে দৌড়ে পালাতে দেখেছিল? হ্যাঁ, আর নোরা প্রথমে স্বাভাবিক থাকলেও পরে যখন টের পায় যে গুলজার আহমেদ না, মারা গেছে তার স্বামী গুলবাগ, তখনই তিনি চিৎকার করে কেঁদে ওঠেন। আর আপনার মনে আছে যে নোরা প্রথম দিন ওর নাম বলেছিল নোরা আইজাক গোমেজ? হ্যাঁ, তিনি তো খ্রিস্টানি। আচ্ছা, উনি খ্রিস্টান হয়ে মুসলিম লোককে বিয়ে করলো? বিয়ে করার আগে নোরা খ্রিস্টান থেকে মুসলিম হয়েছিলেন। আমি সেই কাগজও পেয়েছি শফিপুরের বাসায়। গুলবাগ আহমেদ আর নোরার বিয়ের কাবিননামায় নোরার নাম ছিল আয়েশা ইসলাম। তাহলে প্রথম দিন নোরা আগের নাম কেন বলেছিল? আর রিমঝিম কেনই বা চাচিকে নাম ধরে ডাকতো? তার খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার বিষয়টাতে আমাদের সন্দেহ হতে পারে এই ভেবে বলেন। আর তাছাড়া সব প্রমাণ ছিল শফিপুরের বাড়িতে, তাই উনি ভেবেছিলেন আমরা কোনোদিনও জানতে পারবো না। আর রিমঝিম নোরাকে চাচিমণি বলেই ডাকতো। আমাদের সামনেই শুধু মিস নোরা বলে ডেকেছে। আরেকটা জিনিস, আপনি সেদিন তাপমাত্রা নিয়ে কি বলছিলেন যেন? হ্যাঁ, রিমঝিম কথায় কথায় বলেছিল যেদিন বাবার সাথে একসাথে মিষ্টি খেয়েছিল সেদিন অনেক গরম পড়েছিল। শুধু তাই নয়, সেদিন একবার বৃষ্টিও হয়েছিল। আর গত মাসের রেকর্ড অনুযায়ী গত মাসে অনেক গরম পড়েছে মাত্র 3 দিন, 4 তারিখ, 12 তারিখ আর 31 তারিখ। তার মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা ছিল 31 তারিখ, এবং শুধু 31 তারিখেই বৃষ্টি হয়েছিল। তার মানে রিমঝিমের সাথে তার বাবার শেষ কথা হয়েছিল 31 তারিখ, আর 31 তারিখেই তিনি খুন হয়েছেন। এইবার বুঝলাম, রিমঝিম বেশি চালাকি করতে গিয়ে বেশ কিছু ভুল করেছেন। আচ্ছা, গুলবাগ আহমেদ নোরাকে বাড়ি থেকে মিথ্যা বলে বের করলো কেন? মানে কাজটা তো একসাথেই করতে পারতো। না, নোরা রিমঝিমকে অনেক ভালোবাসে, একদম নিজের সন্তানের মতো। তিনি এই কাজ করতে দিতেন না। নোরাকে প্রথম দেখেই বুঝেছিলাম। আপনি আমাকে বাঁচালেন। এই কেসটা না মিটলে যে কি হতো আমার। আসি তাহলে আজ, নতুন কোনো কেস নিয়ে আবার দেখা হবে। থানা থেকে বের হয়ে ট্যাক্সিতে উঠলেন ডিটেকটিভ ধ্রুব। তারপর ব্যাগ থেকে বের করলেন নিজের কেস বুকটা। এবার লিখতে শুরু করলেন। এদিকে ট্যাক্সি চলছে তার নিজ গতিতে। গন্তব্য কাছাকাছি। যাত্রা হয়তো এখানে শেষ, আবার হয়তো না। হতে পারে এখান থেকে আবার শুরু কোনো নতুন যাত্রার। কেসের মূল ঘটনা লেখা শেষ করে তিনি লিখলেন, বাইরের রূপ এক, কিন্তু 2টি আলাদা আলাদা সত্তা। ভেতরের 2টি ভিন্ন রূপ। কেস নং 67, নাম 2টি ভিন্ন রূপ। ABC Radio 89.2 FM. কুয়াশা কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কাহিনী। আজকের কাহিনী লিখেছেন ফাতেমা কায়েমি। আজকের কাহিনীর নাম 2টি ভিন্ন রূপ। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর এখন জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীতে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। ইন্সপেক্টর জহিরের চরিত্রে অভিনয় করেছেন আপেল, ডিটেকটিভ ধ্রুব হয়েছেন মঞ্জু, গুলজার আহমেদের চরিত্রে ছিলেন লোবান,
নোরা এবং রিমঝিমের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, আফতাবের চরিত্রে ছিলেন ইয়াহিয়া এবং সোহানের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ। এই ছিল আজকের কলা কৌশলীদের নাম। আমাকে এখন বিদায় নিতে হচ্ছে আজকের কুয়াশার পর্ব থেকে। আবারও কথা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে একই সময়। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি। কুয়াশা।